আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের শিরোনাম হচ্ছে এইচএসসি মডিফায়ার্স এর বস হয়ে যাও, শর্টকাট রুল, লেকচার 1 পার্ট 2। অলরেডি আমরা পার্ট 1 কমপ্লিট করে ফেলেছি। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো ইনশাআল্লাহ করতে থাকো। এই ক্লাস করার পরে যদি তোমার কোনো প্রবলেম থাকে তারপর আমাকে বলবে। ইনশাআল্লাহ মডিফায়ার নিয়ে আর তোমার কোনো মনে প্রশ্ন থাকবে না এবং তুমি মডিফায়ারের বস হয়ে যাবে। এই জন্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, শোনো, দেখো, খাতা কলম নিয়ে বসো এবং নোট করো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ইনশাআল্লাহ তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা গতদিন যে মডিফায়ার করেছিলাম সেখানে রুল 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা রুল 5 থেকে করব, ঠিক আছে। তো রুল 5-এ আমরা পার্টিসিপল নিয়ে প্রথমে কথা বলবো। দেখো, বোর্ড পরীক্ষা অনেক সময় এরকম আসে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব অর পোস্ট মডিফাই দ্য ভার্ব, এরকম সাধারণত এসে থাকে। তো এই জন্য আমরা পার্টিসিপল নিয়ে এখন কথা বলবো। পার্টিসিপল কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর আরেকটি হলো পাস্ট পার্টিসিপল। তো এখন প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। প্রেজেন্ট পার্টিসিপল এটা হলো কি V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কীভাবে বুঝবো? যেমন অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন এখানে দেখো, ডো নট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, চলন্ত ট্রেন হতে নামিও না। তাহলে ট্রেনের অবস্থা বোঝাচ্ছে কেমন ট্রেন? রানিং ট্রেন। এবং এটা দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রান ছিল আমাদের মূল ভার্ব, এই যে রান, এই রানটা ছিল আমাদের মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে রানিং। ওকে, তারপর দেখো আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। এখানে পাখির অবস্থা বোঝাচ্ছে, কেমন পাখি দেখলাম? উড়ন্ত পাখি। তাহলে এই পাখির অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটি একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এইভাবে প্রশ্ন কিভাবে থাকবে, বোর্ড পরীক্ষায় কিভাবে ছিল, এইটা আমরা এখন একটু দেখব। ওকে, দেখো, দ্য সান অলসো বিগেন, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দ্য ভার্ব উইথ দেয়ার ফাদার। তো ছেলেরা শুরু করেছিল তার বাবার সাথে। কি শুরু করেছিল? আসলে গল্পটা ছিল আয়শা বেগমের। সেখানে তাদের পরিবার ছিল অভাবে। তো একসময় এই অভাবের কারণে ছেলেরাও অল্প বয়সে তার বাবার সাথে কাজ করা শুরু করে। প্যাসেজটা পড়লে আমরা এটা বুঝতে পারি। তাহলে তারা শুরু করেছিল কাজ করা। এখন এখানে আমাকে বলছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলে কি করতে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ঠিক আছে। তাহলে তুমি নিয়মটা যখন বুঝলে সহজেই করতে পারবে। তাহলে এখন কি হবে? তারা তাদের বাবার সাথে কাজ করা শুরু করেছিল। তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়ার্ক হলো সেই ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে গেল। নেক্সট, হি রোট লেটার্স টু কলকাতা, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, ইংলিশ সোসাইটি। এটি তোমার ঢাকা বোর্ড 2016-তে এসেছে। তো কি তিনি কলকাতায় চিঠি লিখেছিলেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে একটা মডিফায়ার এসেছিল যে তিনি কলকাতায় চিঠি লিখেছিলেন ইংরেজি সমাজের প্রশংসা করে। তার মানে তিনি লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন, ওখানে যে তার ওই পরিবেশটা ভালো লেগেছে, এই পরিবেশের প্রশংসা করে তিনি বাবা মাকে একটা চিঠি লিখেছেন। তাহলে আমরা ভাবটা পাচ্ছি প্রশংসা করা। তাহলে প্রশংসা করে ইংরেজি কি? প্রেইজ। তাহলে এই প্রেইজ, এই প্রেইজ এখন আমরা এর সাথে আইএনজি যুক্ত করব। তাহলে আইএনজি যুক্ত করলে ই বাদ যাবে, প্রেইজিং। ওকে, তাহলে আমার আনসার হয়ে গেল। নেক্সট, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। যদি কোথাও লেখা থাকে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন কোন ভার্ব? আমরা টেক্সট পড়লেই সেটা বুঝতে পারবো যে কি ভার্ব হতে পারে। নেক্সট, পাস্ট পার্টিসিপল,
অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মাঝে মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখো এখানে উদাহরণটা, প্যাসেঞ্জার ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়ার ইমিডিয়েটলি হসপিটালাইজড। তো বলছে প্যাসেঞ্জারদেরকে সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তাহলে প্যাসেঞ্জার, কোন প্যাসেঞ্জারগুলোকে, এখন এটা বিষয় আসে যে কোন প্যাসেঞ্জারগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। প্যাসেঞ্জার্স ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়ার ইমিডিয়েটলি হসপিটালাইজড, অর্থাৎ যারা আহত হয়েছিল। তাহলে আহত হওয়ার ইংরেজি তুমি লিখতে পারো ইনজুরি, সেখান থেকে ইনজুরিড এই কথাটা আমরা লিখতে পারি। অথবা আরেকটা তুমি লিখতে পারো ওন্ডেড, ওন্ড মানে আহত, তাহলে ওন্ড মানে আহত হওয়া, তাহলে সেখান থেকে তুমি লিখতে পারো ওন্ডেড। তাহলে প্যাসেঞ্জার wounded in the accident or injured in the accident are immediately hospitalized. আচ্ছা, he bought a fish, post modify the verb with past participle, সে একটা মাছ কিনেছিল। সে মাছটা কেমন ছিল? মাছটা ছিল আসলে পচা। তাহলে পচার ইংরেজি কি? পচার ইংরেজি হলো রট। অর্থাৎ টেক্সট পড়লে এটা বোঝা যাবে আমি কেন পেলাম বা কীভাবে পেলাম। টেক্সট পড়লে তখন বুঝবে যে মাছটা আসলে কেমন ছিল। তাহলে রোটেন হলো পাস্ট পার্টিসিপল, রোটেন মানে পচা। নেক্সট দেখো, ওকে এইটা, হি ইজ অ্যান, pre-modify the noun with past participle. He is an, সে একজন কি, কেমন পারসন। যদি নাউনকে মডিফাই করতে বলে তাহলে প্রশ্ন করতে হয় কেমন দ্বারা, কেমন পারসন। তা তোমাকে পাস্ট পার্টিসিপল দিয়ে কিন্তু আনসার করতে হবে। যেমন তুমি বলতে পারো হি ইজ অ্যান ইলিটারেট পারসন, কিন্তু আনসার হবে না। যদি ইলিটারেট লেখো, কেন হবে না বুঝতে পারতেছ? ইলিটারেট এটা যদি তুমি লেখো আনসার হবে না, 100% জিরো। কিন্তু বাক্য ঠিক হয়। কেন হবে না বলো? এইটার আনসার এই জন্য হবে না কারণ এইখানে বলছে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে। এখন তুমি যদি এই জায়গায় এই ইলিটারেট শব্দ ব্যবহার না করে তুমি যদি ব্যবহার করো এডুকেটেড, হি ইজ অ্যান এডুকেটেড পারসন, এডুকেট মানে শিক্ষিত করা বা হওয়া, সেখান থেকে এডুকেটেড হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আবার হতে পারে কি হি ইজ এ লার্নেড পারসন, কিন্তু যেহেতু এখানে অ্যান দেওয়া আছে এই জন্য লার্নেড লেখা যাবে না। এই যে কেউ যদি, এটা কিন্তু ডাহা ভুল, কেউ যদি এরকম লেখে লার্নেড তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ ওখানে অ্যান দেওয়া আছে, তাহলে ভাওয়াল দিয়ে শুরু করতে হবে, এখানে অ্যান দেওয়া আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। মাঝখানে একটা আমরা দিনই কথা শুনি, দুনিয়া তো শিখতেছি, সাথে সাথে আমাদের যেন দিন থাকে, প্রত্যেকটা কথার মাঝে যেন দিন থাকে। কোনো ধর্ম মানুষকে খারাপ হতে শেখায় না। এইটা হবে হাজার, তাহলে বানান হবে এরকম। দেখো, হাজার বাইতুল্লাহ ভাঙলে আল্লাহ পাক যতটুকু নারাজ না হন, এক মুমিনের দিলে কষ্ট দিলে আল্লাহ পাক তার চেয়ে বেশি নারাজ হন। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর ভাঙলে আল্লাহ যতটুকু কষ্ট না হন তার চেয়ে বেশি কষ্ট হন কোনো মুমিন ব্যক্তির দিলে কেউ কষ্ট দিলে। ঠিক আছে, আমরা এখন চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো মডিফায়ারের মধ্যে, সেটা হলো নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউন অ্যাডজেক্টিভ কি এটা নিয়ে আমরা কথা বলি। দেখো, নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউন প্লাস নাউন, অর্থাৎ শূন্যস্থানে নাউন ব্যবহার করতে হবে, এতটুকু তুমি খেয়াল করো। এই ক্ষেত্রে দুইটি নাউন পাশাপাশি বসে, প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো কি বলেছি যে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন অর্থাৎ যেমন দেখো বাস স্টেশন, এয়ার টিকিট, আমার কথা মনে হয় এখনো বুঝো নাই।
আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো অ্যাডজেক্টিভ কিভাবে বসে, আমরা জানি অ্যাডজেক্টিভ আর নাউন এভাবে বসে, যেমন গুড বয়, গুড বয়, তাহলে গুড হলো অ্যাডজেক্টিভ। তারপরে দেখো যদি বলি স্মার্ট গার্ল, স্মার্ট গার্ল কেমন মেয়ে, স্মার্ট মেয়ে, তাহলে এই স্মার্টটা হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম দুইটা শব্দ পাশাপাশি যদি বসে তাহলে দ্বিতীয়টা নাউন হলে প্রথমটা হলো অ্যাডজেক্টিভ, এই তো। তাহলে এইখানে যে বাস স্টেশন, অনুরূপভাবে এয়ার টিকিট, তারপরে কান্ট্রি হাউস, ট্রেন জার্নি, মানি ব্যাগ, এই যে মানিও নাউন ব্যাগও নাউন, তো দুইটা শব্দ পাশাপাশি বসছে, দ্বিতীয় শব্দটি নাউন হলে প্রথম শব্দটি হলো অ্যাডজেক্টিভ। কিন্তু এটা তো আসলে নাউন, কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কীভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, যেমন এয়ার টিকিট, অর্থাৎ টিকিট, কিসের টিকিট, বা এই হলো যে বিমানের টিকিট, তাহলে এই টিকিট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এয়ার, এই জন্য এই এয়ারটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এয়ার অর্থ বিমান। বাস স্টেশন, অর্থাৎ বাস স্টেশন, তাহলে বাসও নাউন স্টেশনও নাউন, কিন্তু বলছে স্টেশন, তাহলে কিসের স্টেশন, বাসের। এই বাস অতিরিক্ত তথ্য দিচ্ছে, বোঝাচ্ছে কিসের কিসের স্টেশন, এই জন্য এই বাসটা অ্যাডজেক্টিভ মডিফায়ার। তারপরে আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস, আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, তাহলে এখানে কান্ট্রি মানে কিন্তু গ্রাম। অনেকে বলে যে কান্ট্রি মানে তো দেশ, সবার দেশ একই না, কান্ট্রি মানে কিন্তু ইংলিশরা গ্রাম হিসেবেও ব্যবহার করে, যেমন কান্ট্রি মাউস অ্যান্ড টাউন মাউস, গ্রাম দূর আর শহরে দূর, তোমরা পড়ে থাকতে পারো গল্প। তাহলে কান্ট্রি হলো দেশ, গ্রামের বাড়িতে যাচ্ছে, তাহলে এইটা নাউন এটাও নাউন, তাহলে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটিকে দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। ট্রেন জার্নি, তাহলে ট্রেন এখানে হলো একটা নাউন, জার্নিও একটা নাউন। আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে। এরপরে কোনো প্রবলেম থাকলে কমেন্টে আমাকে জানাবে। ইট ওয়াজ এ হট ড্যাশ ডে, এটা একটা বোর্ড কোশ্চেন, সম্ভবত ঢাকা বোর্ডে এসেছিল, কোন এক বোর্ডে দেখবে। ইট ওয়াজ এ হট ড্যাশ ডে, এটা ছিল একটা গরম কিসের দিন, এখানে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ মানে কি, আরেকটা নাউন তোমাকে শূন্যস্থানে ব্যবহার করতে হবে। অলরেডি তোমাকে নাউন এখানে আছে, আরেকটা নাউন ব্যবহার করতে হবে। তাহলে ডে, ডে একটা নাউন, তাহলে এটা কেমন ডে ছিল, এটা ছিল যেমন হট সামার ডে হতে পারে, এটা ছিল সামার, এটা ছিল একটা গরম গ্রীষ্মের দিন। ঠিক আছে, এস কিন্তু ছোট হাতে দিতে হবে। ওকে, এটা ছিল গরম গ্রীষ্মের দিন। মোস্ট, নেক্সট, মোস্ট অফ আওয়ার পিপুল, আগে ব্র্যাকেটেডটা না পড়ে বাকি অংশ পড়বে। দেখো আমি কিভাবে পড়তেছি, তাহলে তোমরা আনসারটা সহজে করতে পারবে। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপুল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তুমি এই জায়গাটাতে ড্যাশ দিয়ে পড়বে। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপুল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আমাদের অধিকাংশ মানুষেরা টিউবওয়েলের পানি পান করে। কোন মানুষেরা, এখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউন অ্যাডজেক্টিভ হলে এর পূর্বে আরেকটা নাউন ব্যবহার করতে হবে। প্যাসেজটা পড়লে আমরা জানি যে গ্রামের মানুষেরা, আমাদের অধিকাংশ গ্রামের মানুষেরা টিউবওয়েলের পানি পান করে, তাহলে সঠিক আনসারটি হবে ভিলেজ। ভিলেজ। নেক্সট অ্যান্ড থার্ড ওয়ান, আশা করি এরপর আর কোনো প্রবলেম তোমাদের থাকার কথা না। এখানে আছে কি, ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, অ্যাডাল্টারেশন মানে ভেজাল। এখন এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ, তাহলে একটা নাউন ব্যবহার করতে হবে। ড্যাশ ভেজাল বৃদ্ধি পাচ্ছে, কোন ভেজাল, আমরা টপিকটা ছিল, এটা রাজশাহী বোর্ডে এসেছে, টপিকটাই ছিল ফুড অ্যাডাল্টারেশন নিয়ে, অর্থাৎ খাদ্য ভেজাল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ফুডটা হলো একটা নাউন, তাহলে ফুড অ্যাডাল্টারেশন হয়ে গেল। আশা করি নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম নেই। এবার আমরা আসছি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের উপরে বোর্ড কোশ্চেন এরকম এসে থাকে, দেখবে। কোয়ান্টিফায়ার কি, সংখ্যা বা পরিমাণবাচক শব্দ, এগুলো একদম মুখস্থ রাখবে, খুবই সহজ। কোয়ান্টিফায়ার মানে কি, সংখ্যা বা পরিমাণবাচক শব্দ, যেমন কি 1 2 3, ম্যানি, মাচ, ফিউ, সেভারেল, এ লট, এ লিটল, অল, বোথ, সাম, অ্যানি, এভরি, ইচ ইত্যাদি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন
উদাহরণ দেখি আমরা, ঠিক আছে? তাহলে সংখ্যা বা পরিমাণবাচক শব্দ লাগবে। এই কথাটা এখানে একটু দেখো, এটা এসেছে কি ঢাকা বোর্ড 2019-এ। দেয়ার আর, আমি বলছি যে এটুকু পড়বে না, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, এটুকু পড়ার দরকার নেই, এটুকুর জায়গায় ড্যাশ পড়বে। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে গ্রাম আছে, কত গ্রাম? ঢাকা বোর্ডে এসেছে, যেহেতু সংখ্যা বলছে তাহলে প্রশ্ন করবে কত দিয়ে, কোয়ান্টিফায়ার হলেই প্রশ্ন করতে হবে কত। তাহলে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, তাহলে আমাদের গ্রামে কত, আমাদের দেশে কত গ্রাম আছে? অনেক আছে, তাই না? তাহলে আমরা দেব অনেক, দেয়ার আর ম্যানি, একটা সংখ্যাবাচক শব্দ, দেয়ার আর ম্যানি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। ওকে, ইন ফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড, মূলত লিভিং বিংস মানে জীবিত প্রাণী, মূলত ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড, যে জীবন্ত প্রাণীদের খাবার প্রয়োজন হয়। এখন কতগুলো জীবন্ত প্রাণীদের খাবার প্রয়োজন হয়? সংখ্যা হলো কত বলছি, প্রশ্ন করবে কত দিয়ে। এই কথাটা তোমাকে 100 টাইমস মনে রাখতে হবে, যেটা তোমাকে ব্যাপক হেল্প করবে এটার আনসার করতে। কি হবে? কত, এটা মনে রাখবে, কত দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এই যে আমি সংকেত হিসেবে লিখে দিলাম। তাহলে কত প্রাণীর খাবার প্রয়োজন হয়? অল প্রাণীর, সব প্রাণীর, তাহলে আমরা এখানে দিব অল, উত্তর হবে অল। অল লিভিং বিংস নিড টু টেক ফুড, সকল প্রাণীর খাবার প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি কখনো কোয়ান্টিফায়ার লেখা থাকে, প্রশ্ন করতে হবে কি দিয়ে? কত। জাস্ট প্রশ্ন করো কত পরের শব্দকে, তাহলে তুমি পেয়ে যাবে আনসার, যেটা হবে সেটাই। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসছি ডেমনস্ট্রেটিভ। একদম সহজ, পানির মতো সহজ। কোথাও যদি লেখা থাকে ডেমনস্ট্রেটিভ, তাহলে তখন তুমি এই কটা শব্দ মুখস্থ রাখবে, দিস, দ্যাট, দিস, দোজ, এর মধ্যেকার হয়তো যে কোনো একটা দিয়ে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অথবা কখনো এই শব্দটা লাগতে পারে সাম অথবা সেভারেল, এটা কিন্তু খুবই কম লাগবে, রেয়ার যদি লেগে থাকে। তবে তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, বোর্ডে খুলে এখনই দেখো, 90% ক্ষেত্রে এই কয়টা দিয়ে হয়ে যাবে, 1% ক্ষেত্রে এই কয়টা লাগবে, 1% ক্ষেত্রে মাত্র। তাহলে ডেমনস্ট্রেটিভ হলে তুমি চিন্তা করবে কি, মুখস্থ রাখবে যে কোনগুলো ডেমনস্ট্রেটিভ হলো, দিস, দ্যাট, দিস, দোজ। এখন এই দিস মানে এইটা, একটা বোঝায়, দ্যাট মানে ওইটা, একটা বোঝায়, দিস মানে হলো এইগুলো, যদি অনেকগুলো থাকে তখন, দোজ মানে হলো ওইগুলো পাস্টের, তখন এটা ব্যবহার করব। আর দি মানে টিটা খানাখানি, সাম মানে কিছু। আর সেভারেল শব্দের অর্থ হলো কতিপয়, সেভারেল শব্দের অর্থ হলো কতিপয়। তাহলে দেখো, পিপুল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস, মানুষের পানি পান করা থেকে বিরত থাকা উচিত ড্যাশ টিউবওয়েলস, কোন টিউবওয়েল থেকে? এইটা হলো তোমার ঢাকা বোর্ডেই এসেছে হয়তো, সেইটাতে তোমাকে বলা হচ্ছে কিছু টিউবওয়েল আর্সেনিক প্রবলেম আছে যেগুলো চিহ্নিত করা হয়, তাহলে ওই চিহ্নিত টিউবওয়েলগুলো থেকে পানি পান করা থেকে বিরত থাকতে হয়, ক্রস চিহ্ন দেওয়া থাকে, তাহলে ওই টিউবওয়েলগুলো থেকে, ঠিক আছে? তাহলে বলছে ওই টিউবওয়েল, পিপুল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ টিউবওয়েলস, অর্থাৎ যেগুলো মার্ক করা থাকে। তাহলে এখানে আমরা দোজ ব্যবহার করতে পারি। কেন দোজ ব্যবহার করলাম? অনেকগুলো বোঝাচ্ছে, দোজ টিউবওয়েলস। আচ্ছা, আর যদি নিকটের হয় তাহলে দিস টিউবওয়েলস, এরকমও আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখো, আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, আর্সেনিক হলো একটা ক্ষতিকর বস্তু বা পদার্থ, তাহলে সাবস্টেন্স মানে কি? পদার্থ। আর্সেনিক হলো একটা ক্ষতিকর পদার্থ। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক, ভয়ানক, ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখন এখানে কি বলেছে? তোমাকে ব্যবহার করতে হবে ডেমনস্ট্রেটিভ।
দেয়ার সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন ওয়াটার অফ টিউবওয়েল। আর্সেনিক একটা ক্ষতিকর পদার্থ, এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এই পদার্থটা পাওয়া যায় টিউবওয়েলে। যখনই বলছে যে ডেমনস্ট্রেটিভ, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে এই ওই মানে দিস দ্যাট দিস দোজ কোনটাতে। তা আমার কাছে মনে হচ্ছে এইটা, অর্থাৎ এই পদার্থটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাহলে দিস আমরা ব্যবহার করলাম, দিস। ওকে, এখন এইটা দেখো, এইটা অর্থাৎ বাট শি ফাউন্ড, কিন্তু বাট শি ফাউন্ড জাগ টু হ্যাভি। এটা হলো কি, ওই যে একটা কাক ওই যে একটা কলসের নিকটে গেল, পানি পিপাসা লাগছে, কোথাও পানি না পেয়ে, তারপর এর মধ্যে কি করতে লাগছিল, যে দেখলো যে এটা একটু কাত করে পানি খাইতে চাইছে, তো কি বলছে, বাট শি ফাউন্ড জাগ টু হ্যাভি, কিন্তু সে কলসটিকে দেখলো খুবই ভারী। এই যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে, তাহলে কি এ দিস দ্যাট দিস দোজ আর দি এর মধ্যেকার যেটি, তো এইখানে তুমি দ্যাটও ব্যবহার করতে পারবে, আবার দিও ব্যবহার করলে মিলবে, তোমার যেটা খুশি তুমি এটা ব্যবহার করতে পারো। বাট শি ফাউন্ড দি জাগ অথবা দ্যাট জাগ, দি অথবা দ্যাট অবলিক দি, দুটো দিয়ে যেমন মিলতে পারে। শি ফাউন্ড দ্যাট জাগ টু হ্যাভি, সে জগটিকে দেখলো যে খুবই ভারী। তাহলে ডেমনস্ট্রেটিভ কথা লেখা থাকলে তোমাকে কি দিয়ে চেষ্টা করতে হবে, প্রথমে দিস দিয়ে, দিস দিয়ে না হলে তারপর দ্যাট দিয়ে, এরপরে না হলে দিস দিয়ে, না হলে দোষ দিয়ে, অবশেষে দি দিয়ে, সব শেষে সাম দিয়ে অথবা সেভারাল দিয়ে ট্রাই করবে, তবে তুমি ম্যাক্সিমাম উত্তর এই কয়টার মধ্যে পেয়ে যাবে। ওকে, তবে এখন আমাদের শেষের যে টার্মটা আছে এটা হলো অ্যাপোজিটিভ, ইন্টেন্সিফায়ার আর হলো ইনফিনিটিভ নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসের কতটুকু চলে এসেছি এটা আগে একটু দেখি। ঠিক আছে, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বাকি অংশটি আরেকটি অংশে ভাগ করে ক্লাসটি নিতে চাচ্ছি, তাহলে কি হবে, আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, তা এই ক্লাসটি এখানে রাখছি, আমি পরবর্তী ক্লাসে বাকিটুকু আলোচনা করছি, সংক্ষিপ্ত অল্প সময় নিয়ে করব। তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে, লাইক করবে এবং কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।